কেউ কেউ বলেন জলপাইগুড়ি নামের উৎস জলপাই বা অলিভ নয়, কারণ এখানে কোনোদিন সেভাবে জলপাইয়ের চাষ হতো বলে কেউ জানে না। এই মহাদেব জলপেশ যা শিবেরই এক রূপ, তার নাম থেকেই জলপাইগুড়ির নামকরণ। হিউয়েন সাং ভাস্কর বর্মনের রাজত্বকালে প্রাগ জ্যোতিষপুর ভ্রমণে এসেছিলেন, আর শিবভক্ত ব্রাহ্মণ হিন্দু রাজা হয়েও রাজা ভাস্কর বর্মন যে বৌদ্ধ সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন এই কথা উল্লেখ করেছেন। যে বখতিয়ার খলজি নালন্দা সহ ওদন্তপুরী আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় আর অসংখ্য বৌদ্ধ বিহার শুধু ধ্বংসই করেছিলেন তাই নয়, এখানে বসবাসকারী 10,000 বৌদ্ধ সন্ন্যাসীকে হত্যা করেছিলেন আর এখানে সমস্ত বই জ্বালিয়ে দিয়েছিলেন। এরপর এই বর্বরের লোভ হয় তিব্বত আর তার সংলগ্ন জায়গায় বৌদ্ধ বিহার লুট করার, আর সেটাই তার কাল হলো। তো হয়ে খিলজি প্রাণ ভয় কুকুরের মতো পালিয়ে কুচবিহারে এসে ওঠে। এর পরবর্তী নরসংহারক গিয়াসউদ্দিন খিলজি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে খুন আর লুটপাট চালায়। সুলতানি শাসনে বঙ্গদেশের শাসক মালিক ইখতিয়ার উদ্দিন উজবেককে শোচনীয়ভাবে পরাজিত করে নিহত করেন রাজা সন্ধ্যা। ভগবত পুরাণে বলা হয়েছে দৈত্যকুলে রাজ করত অরুণাসুর, যে দেবতাদের অত্যন্ত ঘৃণা করত আর একদিন দেবলোক অধিকার করার স্বপ্ন দেখত। এই ঘৃণার কারণ হলো চন্দ্রদেব অরুণাসুরের ভগিনী বজ্রজালাকে বিবাহ করতে অসম্মত হয়েছিলেন। দেবকুল অধিকারের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য অরুণাসুর ব্রহ্মার তপস্যা করতে শুরু করে হিমালয়ে গিয়ে। অরুণাসুরের তপস্যাতে তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দেয় যে কোনো অস্ত্র, কোনো নর বা নারী অরুণাসুরকে বধ করতে পারবে না। ব্রহ্মার বরে বলিয়ান হয়ে দেবলোক আক্রমণ করে চন্দ্র, সূর্য, যম, অগ্নিদেবকে বন্দী করে। এর ফলে ভীত সন্ত্রস্ত ইন্দ্রদেব শরণাপন্ন হলেন দেবাদিদেব মহাদেবের। এদিকে দেবলোক অধিকারের পর অরুণাসুর কৈলাস আক্রমণের জন্য অগ্রসর হতে শুরু করলে মহাদেব দেবী মহামায়াকে জানালেন অরুণাসুরের কথা। দেবী তখন বিশালাকৃতি ধারণ করেন আর ভ্রমরী রূপে প্রকট হন। তার সারা দেহ থেকে মৌমাছি নির্গত হতে শুরু করে এবং তার চক্ষু অগ্নিবর্ণ ধারণ করে। সমস্ত অন্তরিক্ষ ঢেকে যায় অগণিত মৌমাছি আর অন্যান্য কীট পতঙ্গতে। তারা দৈত্য সেনাদের ঘিরে ফেলে আর তাদের শরীর চিরে ফেলে। শেষ পর্যন্ত অরুণাসুরের পরাজয় এবং মৃত্যু হয়। দেবী মহামায়ার এই মৌমাছি বা ভ্রমর রূপকে বলা হয়েছে ভ্রমরী দেবী, আর তার ভৈরব হলেন মহাদেব জলপেশ। কেউ কেউ বলেন জলপাইগুড়ি নামের উৎস জলপাই বা অলিভ নয়, কারণ এখানে কোনোদিন সেভাবে জলপাইয়ের চাষ হতো বলে কেউ জানে না। এই মহাদেব জলপেশ যা শিবেরই এক রূপ, তার নাম থেকেই জলপাইগুড়ির নামকরণ। আজও এখানে 500 বছরের পুরনো জলপেশ মন্দির বিদ্যমান, যা স্থাপন করেছিলেন কুচবিহারের রাজা বিশ্বশঙ্খ, যিনি কামতা বংশের একজন উল্লেখযোগ্য রাজা ছিলেন, আর যিনি একদিকে কামরূপ রাজ্য আর অন্যদিকে গৌড় বাংলার 12 ভূঁইয়াদের মাঝখানে এক স্বাধীন রাজত্ব স্থাপন করেছিলেন। উত্তরবঙ্গ বলতে ভ্রমণবিলাসী বাঙালি ভাবে শুধুই বরফ ঢাকা পাহাড় বা ডুয়ার্সের ঘন জঙ্গল, কিন্তু এই উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে পুরা কাহিনী আর ইতিহাসের অসংখ্য মণিমাণিক্য। আদিকালে এই জায়গা প্রাগ জ্যোতিষপুর নামে পরিচিত ছিল। রামায়ণ, মহাভারত, গুপ্তযুগ থেকে এই প্রাগ জ্যোতিষপুরের কথা আমরা পাই। এখানের পরাক্রমশালী রাজা পৃথু নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসকারী নরপিশাচ বখতিয়ার খলজিকে পরাজিত করে তার পাপের শাস্তি দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করতে বাধ্য করেছিলেন। আর চলুন এই উত্তরবঙ্গ ঘিরে থাকা এই রকম নানা ঐতিহাসিক ও পুরা কাহিনীর ডালি নিয়ে শুরু করি আজকের ইতিহাস এপিসোড। প্রাগজ্যোতিষপুর বললে যার কথা প্রথমে আসবে সে হলো পুরা কাহিনী নরকাসুর আর তার পুত্র ভগদত্তর কথা। ঐতিহাসিক ভাবেও এনারা কেন উল্লেখযোগ্য সেটা একটু পরেই বুঝতে পারবেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে নরকাসুরের জন্ম ভূদেবী মানে পৃথিবী মাতার গর্ভে, আর পিতা হলেন বরাহ অবতার রূপী শ্রী বিষ্ণু। সীতা দেবী নিজেও যেমন পৃথিবী মাতার সন্তান আর জনক রাজার কাছে পালিত, নরকাসুরও একইভাবে জনক রাজার কাছে পালিত হয়েছিলেন শৈশবকালে। অত্যন্ত সৎ স্বভাবের ছিল শিশু নরকাসুর। মাতা ভূদেবীর ইচ্ছাতে সে বিষ্ণুর কাছে বর পায় যে একমাত্র জন্মদাত্রী মাতা মানে পৃথিবী মাতা ভূদেবী ছাড়া কারুর হাতে নরকাসুরের মৃত্যু হবে না। কিন্তু দেববংশে জন্ম হলেও কিছুদিন বাদে বানাসুরের প্রভাবে তার মধ্যে অসুর প্রবৃত্তি দেখা দেয়।
বিষ্ণুর বরে বলিয়ান হয়ে নরকাসুর সমগ্র পৃথিবীকুল জয় করে দেবকুল আক্রমণ করতে অগ্রসর হয়। নরকাসুর যে ছিল বিষ্ণুপুত্র, তার আক্রমণের কাছে ইন্দ্রদেব পরাজিত হলেন। নরকাসুরের এই অত্যাচারের কথা কৃষ্ণ নিজের স্ত্রী সত্যভামার কাছে গিয়ে বলাতে সত্যভামা অত্যন্ত রুষ্ট হন আর গরুড়ের পিঠে উঠে কৃষ্ণ আর সত্যভামা প্রাগ জ্যোতিষপুর আক্রমণ করেন। নরকাসুরের সেনাপতি মুরার মৃত্যু হয় কৃষ্ণের হাতে, সেই থেকে কৃষ্ণ মুরারি নামে খ্যাত হন। অপরদিকে কৃষ্ণের স্ত্রী সত্যভামা হলেন মাতা ভূদেবীরই অবতার, তাই শেষ পর্যন্ত সত্যভামা রূপী ভূদেবীর হাতে নরকাসুরের মৃত্যু হয়। যখন সত্যভামা জানতে পারল যে তার হাতে তার আর কৃষ্ণ মানে বিষ্ণুপুত্রের মৃত্যু হয়েছে, তখন তিনি অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েন আর মৃত্যু পথযাত্রী নরকাসুরকে আশীর্বাদ করেন যে তার মৃত্যু দিবসকে আলো আর উৎসবের সঙ্গে পালন করা হবে। সেই উৎসবই দীপাবলি বা দিওয়ালি রূপে সারা ভারতবর্ষে পালন হয়। তাই পুরা কাহিনী থেকে দীপাবলির উৎস খুঁজতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই প্রাগজ্যোতিষপুরে। অসুর হলেও প্রাগজ্যোতিষপুরের প্রতিষ্ঠাতা আর পরবর্তী বিভিন্ন রাজবংশের আদি পুরুষ হিসাবে স্থানীয় মানুষের মনে নরকাসুরের বংশের প্রতি একটা আলাদা জায়গা আছে। এই অঞ্চলের প্রাচীন 3 রাজবংশ যথাক্রমে বর্মন রাজবংশ, ম্লেচ্ছ বংশ আর পাল বংশের রাজারা নিজেদের নরকাসুরেরই বংশধর বলে মনে করতেন। এই অঞ্চলে একটি পাহাড়েরও নাম নরকাসুর পাহাড়। নরকাসুরের পুত্র ভগদত্ত অত্যন্ত বীর, প্রজারঞ্জক এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন, যার মধ্যে কোনো রকম অসুর প্রবৃত্তি ছিল না। ইন্দ্রদেবের সঙ্গে ভগদত্ত যথেষ্ট সখ্যতা ছিল। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় অর্জুনকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল ভগদত্তকে পরাস্ত করতে। সেই যুদ্ধ 8 দিন ধরে চলেছিল। শেষ পর্যন্ত ভগদত্ত অর্জুনের কাছে পরাজয় স্বীকার করে নেন। তবে সখা ইন্দ্রের পুত্র অর্জুনকে স্নেহের চোখেই দেখতেন ভগদত্ত। তিনি একাধারে দুর্যোধনেরও শ্বশুর, আবার দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্নেরও শ্বশুর ছিলেন। অর্থাৎ পাণ্ডব আর কৌরব দু পক্ষের সাথেই আত্মীয়তার বন্ধন থাকলেও তিনি তার পিতা নরকাসুরের সংহারকারী শ্রীকৃষ্ণকে মনে মনে অত্যন্ত ঘৃণা করতেন। সেই কারণেই কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগদত্ত কৌরব বাহিনীর সাথে যুদ্ধে যোগদান করেন। কথিত আছে ভগদত্ত আর তার ঐরাবত মানে হাতি, যার নাম ছিল সুপ্রতীক, প্রায় অপরাজেয় ছিল। কুরুক্ষেত্র যুদ্ধে ভীম আর তার পুত্র ঘটোৎকচ অনেক চেষ্টা করে, অনেক মায়াজাল বিস্তার করেও ভগদত্ত আর তার হাতিকে পরাস্ত করতে পারেনি। ভীম রীতিমতো পালিয়ে বাঁচতে বাধ্য হয়। অভিমন্যু, সাত্যকীয় একে একে পরাজিত হয়। এরপরে অর্জুন ভগদত্তকে আক্রমণ করলে ভগদত্ত অর্জুনের ওপর বৈষ্ণবাস্ত্র নিক্ষেপ করেন, কিন্তু বিষ্ণুর অবতার কৃষ্ণ সেই অস্ত্র নিজের বুকে ধারণ করে অর্জুনকে রক্ষা করেন। এরপরে অর্জুনের হাতে ভগদত্তর মৃত্যু হয় আর পিতা ইন্দ্রের সখা ভগদত্তের মৃতদেহকে প্রদক্ষিণ করে সম্মান প্রদর্শন করেন স্বয়ং অর্জুন। আজও ভারতের বিভিন্ন মন্দিরের শিল্পকলাতে ভগদত্তের বীর গাথার কথা পাওয়া যায়। পরবর্তীকালে এই অঞ্চল কামরূপ নামেও প্রচলিত হয়। কালিকা পুরাণে বলা আছে, কামদেব শিবের অভিশাপে ভস্মীভূত হওয়ার পর পৃথিবীর বুকে পতিত হন আর তারপরে এই অঞ্চলেই আবার নিজের আদিরূপ ফিরে পান। তাই এই অঞ্চলের আরেক নাম কামরূপ। যদিও মহাভারতের কথা বা পুরাণের কথা কতটা সত্যি আর কতটা কল্পনা সেটা বলার উপায় নেই, কিন্তু শ্রীহট্ট জেলাতে লরেল পাহাড়ের বিভিন্ন পাহাড়ি ইতিহাসে ভগদত্তর কথা পাওয়া যায়। এই প্রাগজ্যোতিষপুর বা পরবর্তী কালের কামরূপ শুধু আসাম নয়, একদিকে কুচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে আসাম সহ এখনকার বাংলাদেশের অধিকাংশ জায়গাতে বিস্তৃত ছিল, যা ব্রহ্মপুত্র নদী পার্শ্ববর্তী জায়গা আর হিমালয়ের পাদদেশের ওপর গড়ে উঠেছিল। আর আজকের উত্তরবঙ্গ মানে কুচবিহার আর জলপাইগুড়ি চিরকালই এই প্রাগজ্যোতিষপুর বা কামরূপের এবং পরবর্তীকালে কামতাপুর রাজবংশের অংশ ছিল। এখনো পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো ঐতিহাসিক তথ্য অনুযায়ী বলা যায় যে এখানে বর্মন রাজবংশের সূত্রপাত হয়েছিল পুষ্য বর্মনের থেকে, যিনি গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের সমসাময়িক ছিলেন, মানে 400 খ্রিস্টাব্দ অর্থাৎ 400 CE সময়।
প্রয়াগরাজে পাওয়া সমুদ্রগুপ্তের ঐতিহাসিক স্তম্ভতে প্রাগজ্যোতিষপুরাধিপতির কথা পাওয়া যায়, কিন্তু কামরূপের উল্লেখ পাওয়া যায় না। ঐতিহাসিক শ্রী যদুনাথ সরকারের মতে 1100 শতকের রাজা বৈদ্যদেবের সময় কামরূপ অঞ্চলটি প্রাগজ্যোতিষপুরের অন্তর্ভুক্ত হয় আর এর মধ্যে দিয়ে আধুনিক যুগের কামরূপ অঞ্চলের প্রতিষ্ঠা হয়। টুবি আর নিধনপুরে এই বংশের রাজা ভাস্কর বর্মনের তাম্রপত্র আর শিলমোহর পাওয়া গেছে, যার থেকে এই বর্মন বংশের অনেক কথা জানা যায়। রাজা ভাস্কর বর্মন হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন, আর যখন গৌড়বঙ্গে শশাঙ্কের রাজত্বকাল চলছিল তখন বর্মন রাজারা হর্ষবর্ধনের সঙ্গে সখ্যতা স্থাপন করেন আর নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করেন। হর্ষচরিতে এনাদের সখ্যতার বিস্তৃত বিবরণ পাওয়া যায়। রাজা ভাস্কর বর্মন নিজেকে নরকাসুরের বংশধর বলে মনে করতেন। তার বংশধররা তাদের রাজধানী হিমালয়ের নরকাসুর হিলের পাদদেশে মানে এখনকার দিসপুরে স্থানান্তরিত করেন। আর্কিওলজিস্ট ডক্টর স্পুনারের এক্সকাভেশনের সময় ভাস্কর বর্মনের মাটির তৈরি শিলমোহর নালন্দার ধ্বংসস্তূপে পাওয়া যায়। এশিয়াটিক সোসাইটির কে.এন. দীক্ষিত মনে করেন এই শিলমোহরটি ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী শিলভদ্রকে লেখা, আর আসলে ছিল চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাংকে প্রাগজ্যোতিষপুরে পাঠানো নিমন্ত্রণ পত্র। হিউয়েন সাং ভাস্কর বর্মনের রাজত্বকালে প্রাগজ্যোতিষপুর ভ্রমণে এসেছিলেন, আর শিবভক্ত ব্রাহ্মণ হিন্দু রাজা হয়েও রাজা ভাস্কর বর্মন যে বৌদ্ধ সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন এই কথা উল্লেখ করেছেন। এরপরে যথাক্রমে ম্লেচ্ছ বংশ আর পাল বংশের পর এখানে সেন বা অসমীয় ভাষাতে খেন বংশের রাজত্ব শুরু হয়। এই বংশের রাজা পৃথুর কথা প্রত্যেক ভারতবাসী জেনে রাখা উচিত। ঐতিহাসিক রায় কেল বাহাদুরের লেখা অনুযায়ী তুর্কি থেকে আগত বখতিয়ার খলজিকে রাজা পৃথু শুধু শোচনীয়ভাবে শুধু পরাজিতই করেছিলেন তাই নয়, মৃত্যুবরণ করতে বাধ্য করেছিলেন। যে বখতিয়ার খলজি নালন্দা সহ অদন্তপুরী আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় আর অসংখ্য বৌদ্ধ বিহার শুধু ধ্বংসই করেছিলেন তাই নয়, এখানে বসবাসকারী 10,000 বৌদ্ধ সন্ন্যাসীকে হত্যা করেছিলেন আর এখানে সমস্ত বই জ্বালিয়ে দিয়েছিলেন। বলা হয় সেই বই দীর্ঘ 6 মাস ধরে জ্বলতে থাকে। লক্ষণ সেন বাংলার সিংহাসন ছেড়ে দিয়ে পালিয়ে গেলে নরপিশাচ খিলজি বাংলার বিহারের অধিপতি হয়ে বসে। এরপর এই বর্বরের লোভ হয় তিব্বত আর তার সংলগ্ন জায়গায় বৌদ্ধ বিহার লুট করার, আর সেটাই তার কাল হলো। এই তিব্বত যাওয়ার পথ ছিল রাজা পৃথুর রাজ্যের উপর দিয়ে। রাজা পৃথু খিলজির অভিসন্ধি জানতে পেরে এই অঞ্চলের সব উপজাতি প্রজাদের, যাদের মধ্যে ছিল রাজবংশী, কুচবিহারের জনগোষ্ঠী আর বড় জাতি, তাদের সমস্ত সামগ্রী নিয়ে স্থানান্তরিত করে দেন। তিনি এই যুদ্ধে পোড়ামাটি কৌশল বা স্কচড আর্থ পলিসি ব্যবহার করেন, মানে যা যা একটা সামরিক বাহিনীর দরকার পড়ে যুদ্ধ করার জন্য, যেমন জল, খাদ্য, কাজের জন্য মানুষ, বহন করার জন্য প্রাণী, সব কিছু সরবরাহ বন্ধ করে দেন। কথিত আছে খিলজির যাত্রাপথে সমস্ত জলাশয়তে বিষও মিশিয়ে দেওয়া হয়েছিল। পাহাড়ি পথে অনভ্যস্ত খিলজির সেনা খাদ্য আর পানীয়র অভাবে শক্তিহীন হয়ে পড়েছিল। প্রথমে প্ল্যান ছিল ব্রহ্মপুত্র পার করে কামরূপ আক্রমণ করার, কিন্তু বর্ষাকালের ব্রহ্মপুত্র নদী পার করা খিলজির পক্ষে সম্ভব হয়নি। তাই তারা গতিপথ পরিবর্তন করে বর্ণাদি নদীর ওপর শিলসাঁকো নামে একটি পাথরের সেতু অতিক্রম করে। খিলজির এই সম্পূর্ণ যাত্রাপথের উপর সেন দৃষ্টি রেখেছিল রাজা পৃথুর গুপ্তচর বাহিনী। শিলসাঁকো সেতু অতিক্রম করতেই খিলজি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে রাজা পৃথুর সেনাবাহিনী। খিলজির সেনাবাহিনী পরাজয় অবধারিত বুঝে পিছু হটতে শুরু করে, কিন্তু পিছু হটবার পথও বন্ধ, কারণ রাজা পৃথুর গেরিলা বাহিনী পেছন থেকে শিলসাঁকো সেতুও ভেঙে দিয়েছিল। হাতে গোনা কিছু সৈন্য যারা বেঁচে ছিল তাদের সঙ্গে খিলজি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে খরস্রোতা নদীতে ঝাঁপ দেয়। অধিকাংশ সৈন্যর মৃত্যু হয় নদীতে, কিন্তু খিলজি কোনোভাবে বেঁচে এক মন্দিরে আশ্রয় নেয়। সে ভেবেছিল রাজা পৃথু মন্দির আক্রমণ করবে না, কিন্তু কোনো অস্ত্র ব্যবহার না করে রাজা পৃথু খিলজিকে বাঁশপেটা করে তাড়ায়, আর বাধ্য হয়ে খিলজি প্রাণ ভয় কুকুরের মতো পালিয়ে কুচবিহারে এসে ওঠে। তারপর কোনো ক্রমে বাংলাতে ফিরে এলেও বিধ্বস্ত খিলজি লজ্জাতে আর কোনোদিন কোনো যুদ্ধযাত্রা করতে পারেনি। সেই বছরই জেনারেল আলী মুর্দানের হাতে খিলজির মৃত্যু হয়।
এর পরবর্তী নরসংহারক গিয়াসউদ্দিন খিলজি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে খুন আর লুটপাট চালায়। রাজা পৃথুর হাতে গিয়াসউদ্দিন খিলজিরও সেই দশা হয়েছিল যা বখতিয়ার খিলজির হয়েছিল। রাজা পৃথু উত্তরবঙ্গের সমস্ত জায়গা প্রদক্ষিণ করেন আর এই ধ্বংসস্তূপের থেকে আবার পুনর্নির্মাণের কাজ শুরু করেন। কথিত আছে গিয়াসউদ্দিন খিলজি এখানে শিব মন্দির আর তার গর্ভগৃহের মূর্তিগুলোকেও রেহাই দেয়নি। তাবাকাতি নাসিরিতে বলা হয়েছে রাজা পৃথুর হাতে পরাজিত হওয়ার পর গিয়াসউদ্দিনের অবস্থা এমন শোচনীয় হয়েছিল যে তৎকালীন বঙ্গদেশের শাসক নাসিরউদ্দিন মাহমুদের হাতে গিয়াসউদ্দিনকে নিহত হতে হয়। নাসিরউদ্দিন মাহমুদ ছিল দিল্লির সুলতান ইলতুৎমিশের বড় ছেলে এবং তৎকালীন বঙ্গদেশের গভর্নর আর পরবর্তীকালের দিল্লির সুলতান। শিব পূজারী রাজা পৃথু তার সেনাপতি চন্দ্রকান্তকে এই অঞ্চলের পুনর্বিকাশ সাধনের আদেশ দেন। ব্রিটিশ হিস্টোরিয়ান ফ্রান্সিস বুকানান হ্যামিল্টন বলেছেন রাজা পৃথু জলপাইগুড়িতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। জলপাইগুড়ির ঠিক নিচে অধুনা বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্টের ভিতরগড় দুর্গ এই রাজা পৃথুই তৈরি করেছিলেন। যোগিনী তন্ত্রতে রাজা পৃথুকে মহাদেব জলপেশের অবতার বলা হয়েছে, তাই এই অঞ্চলের নাম হয় জলপাইগুড়ি। এই অঞ্চলে শিব পূজার প্রচলন শুরু হয় এবং তার থেকেই মহাদেব জলপেশ এখানকার আরাধ্য দেবতা। পরবর্তীকালে দিল্লিতে সুলতান হবার পর নাসিরউদ্দিন মাহমুদ তার পুরো বাহিনী নিয়ে ভিতরগড় আক্রমণ করলে এক অসম যুদ্ধতে শেষ পর্যন্ত রাজা পৃথুর পরাজয় ঘটে, কিন্তু শত্রুর হাতে আত্মসমর্পণ না করে তার সেনানী বীরের মতো যুদ্ধ করে আর শেষে রাজা পৃথু আত্মহত্যা করেন। বখতিয়ার খিলজির আক্রমণের সামনে লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার কথা তো আমরা ইতিহাসে পড়ি, কিন্তু রাজা পৃথুর বীরত্বের কথা কি আমরা শুনি? এক গালে চড় খেয়ে আরেক গাল বাড়িয়ে দেওয়ার কাপুরুষের নীতি যে আমাদের ভারতে কোনোদিন ছিল না, সেটা রাজা পৃথুর মতো স্বাধীনতা সংগ্রামীদের জীবন থেকে জানা যায়, যারা বিদেশি শক্তির সামনে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন। এই পোড়া দেশে নরখাদক বখতিয়ার খিলজির স্মরণে জায়গার নামকরণ হয়েছে, কিন্তু রাজা পৃথু কিন্তু বিস্মৃতির অতলে। দিনটি ছিল 28শে মার্চ, যেদিন নরপিশাচ বখতিয়ার খিলজিকে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করেন রাজা পৃথুর বীর সেনানীগণ। 28শে মার্চকে পৃথু দিবস আর বখতিয়ারপুরের নাম পরিবর্তন করে রাজা পৃথু নগরী করবার দাবি এই ভিডিও থেকেই করে রাখলাম। ঔরঙ্গাবাদ যদি সম্ভাজিনগর হতে পারে, তাহলে বখতিয়ারপুর কেন রাজা পৃথু নগরী হবে না? যদি সম্মত হন তাহলে আপনারাও এই দাবিতে সামিল হন। রাজা পৃথুর পর রাজা সন্ধ্যা পুনরায় উত্তরবঙ্গ আর ব্রহ্মপুত্রের অববাহিকা অঞ্চল থেকে সুলতানি শাসনের অবসান ঘটান। সুলতানি শাসনে বঙ্গদেশের শাসক মালিক ইখতিয়ারউদ্দিন উজবেককে শোচনীয়ভাবে পরাজিত করে নিহত করেন রাজা সন্ধ্যা। এই অঞ্চলকে বহিরাগত বর্বরদের থেকে মুক্ত করেছিলেন আর গৌরেশ্বর উপাধি নিয়েছিলেন। সাথে তিনি তার রাজধানীও স্থানান্তরিত করেন কুচবিহারের, আর সেখান থেকে শুরু কামতাপুরী রাজবংশের। রাজা সন্ধ্যার বীরত্বের কাহিনী ভবিষ্যতে অন্য কোনো এপিসোডে বলবো। এই ভারতভূমি, এই বঙ্গভূমি অনেক বীর যোদ্ধার জন্ম দিয়েছে, কিন্তু আজকের ইতিহাস তা বিস্মৃত হয়েছে। শুধু আনাচে কানাচে ছড়িয়ে আছে তাদের বীরগাথা, যা আমাদের পূর্বপুরুষদের গৌরবময় অতীতেরই নিদর্শন। আজকের মতো হিস্ট্রি এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে আরও অনেক ইনফরমেশন আর অ্যানালিসিস নিয়ে। আবার রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।